This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাকিম হুকুম দিয়েছিলেন, কিন্তু সেই হুকুম কিছুতেই তামিল হচ্ছিল না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন ব্যবহার করে কর্ণাটকে 4 প্রসূতির প্রাণ যায়। তারপর সেই স্যালাইন আনুষ্ঠানিকভাবে সরকারি তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই কোম্পানি যে সমস্ত পণ্য তৈরি করে সেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে বাংলার প্রসূতি মামনি রুইদাসকে সেই একই স্যালাইন দেওয়া হয়। তিনি মারা যান। 4 জনের অবস্থা সংকটজনক। তারপরেও আজ সকালবেলায় নতুন করে আমরা দেখি সেই একই স্যালাইন একবারে সকাল থেকে বেলা পর্যন্ত নামি দামি সব মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতালে দেওয়া হচ্ছে রোগীদের। আমরা ব্যাপারটাকে আঁকড়ে ধরি। আমরা প্রশ্ন তুলি, কী করে নিষিদ্ধ স্যালাইন রোগীদের দেওয়া হচ্ছে? স্যালাইন তো জীবন বাঁচাতে, সেটাই যদি মৃত্যুর কারণ হয় কে তার দায় নেবে? অবশেষে স্বাস্থ্য ভবন তাদের কানের তুলো সরায় এবং আমাদের খবরের ধাক্কায় নতুন করে নির্দেশিকা জারি হয়। দেখা যাক এরপরও আর কোনো হাসপাতালের কানে জল ঢুকতে বাকি রইল কিনা। মামনিকে মামনি বলে ডাকতে পারবে না তার 2 সন্তান। মাকে ফটোতে দেখেই বড় হবে তারা। তাকে ফিরিয়ে আনতে আমরা পারবো না, কিন্তু আর একটা মামনি যাতে না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর চেষ্টা তো করতে পারে। স্বাস্থ্য দপ্তর কি সচেষ্ট? স্বাস্থ্য ব্যবস্থা কি সিরিয়াস? মামনির মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনকেই সন্দেহ করছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরে পাঠানো রিপোর্টে তার স্পষ্ট উল্লেখ রয়েছে, কিন্তু সেই স্যালাইন ব্যবহার হচ্ছিল কি করে? কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পর ডিসেম্বরেই ওই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি দাসের মৃত্যুর পর হাসপাতালগুলিকে আবার নির্দেশ দেওয়া হয় ল্যাব রিপোর্ট হাতে আসা না পর্যন্ত যাতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্য ব্যবহার না করা হয়। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা। ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার আর স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে, দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। কিন্তু হুকুম আর হাকিম দুটোই নড়ে। এটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। যে ওষুধ অনেক দিন আগে কোনো একটি প্রদেশ থেকে আমরা সবাই জানতে পেরেছিলাম, এমন নয় যে সব কান্নার ভাষায় ছিল, তারপরেও সেই ওষুধ ব্যবহার হয় কেন? ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। হাসপাতালে এই দুষ্টচক্র আছে সাপ্লাইয়ে, কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নিষিদ্ধ কোম্পানি, নিষিদ্ধ স্যালাইন চলবে? সিপিএম এর জমানায় ভুল চিকিৎসা, মেডিকেল কিট কেলেঙ্কারি, এগুলো সিপিএম যেন ভুলে না যায়। আমি অতীতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি আমাদের রাজ্যে যে এত দপ্তর, তার যে দপ্তরগুলো জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত, এক গাদা দপ্তর তার হাতে। ফলে তিনি নড়লে যেই দপ্তর নড়বে, তিনি না নড়লে দপ্তর নড়বে না। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ পর্যন্ত খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন না তারাই ভুল করছে, অন্যায়গুলো করছেন। মুখ্যমন্ত্রী জানতে পেরেছে, তখন তিনি তার অ্যাকশন নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দিস। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও ক্রেডেনশিয়াল
কোথায় যাচ্ছে তিনি ভাবছেন না, কারণ এখন তিনি দেমাগে আছেন, তিনি জিতে যাচ্ছেন বলে। যেদিন পাবলিক ধোলাই দেবে সেদিন বুঝতে পারবে। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্যরত। যদি কারুর কোনো নির্দিষ্ট বক্তব্য থাকে তো নির্দিষ্টভাবে জানাবেন। এখন কেউ যদি আমি যারে দেখতে নারী তার চলন বাঁকা, আমি যার বিরোধী তার সম্পর্কে আমি মুখে যা ইচ্ছা বলে যাবো, এটা কী করে হতে পারে? এই ধরনের ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করে হাওয়ায় ভাসিয়ে কালিমা লিপ্ত করার কোনো যৌক্তিকতা নেই। TV9 বাংলার কাছে খবর পেয়ে হাসপাতালগুলিতে ফের নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 11 জানুয়ারি দুপুর 2:07 জরুরি মেসেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কয়েকটি তরলের ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। সেগুলি হলো রিঞ্জার ল্যাকটেট 500 ml, রিঞ্জার সলিউশন 500 ml, ডেক্সট্রোজ 10% 500 ml, ম্যাগনিটোল ইনফিউশন 100 ml, প্যারাসিটামল ইনফিউশন 100 ml, অফ্লক্সাসিন 100 ml, লেভোফ্লক্সাসিন 100 ml, 1/2 DNS 500 ml, নর্মাল স্যালাইন 3 লিটার। যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো সেগুলো আমি এই করেছি বা জানিয়ে দিয়েছি ফোন করে, আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি যাতে ওই ফ্লুইডগুলো নাই ব্যবহার করে। বলে দিয়েছি যে ওই যে কোম্পানির ফ্লুইডে অসুবিধা দেখা যাচ্ছে তার সমস্ত ফ্লুইড এখন বন্ধ রাখার কথা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডে হয়েছে সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। আরও চমকিত তথ্য, শুধুমাত্র স্যালাইন নয়, শিশুদের জন্য যে স্যালাইন সেটাও এই সংস্থা সরবরাহ করে, এমনকি প্যারাসিটামল পর্যন্ত এই সংস্থার বরাত পেয়েছিল রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে। বিকেলের দিকে আরজিকর হাসপাতালে বিতর্কিত স্যালাইনের ব্যবহার বন্ধ হয়েছে। স্যালাইনের প্যাকেট সরিয়ে নেওয়ার ভিডিও পৌঁছেছে TV9 বাংলার কাছে। যেখানে এত স্পর্শকাতর ওষুধ একটি সংস্থা সরবরাহ করছে, সেই সংস্থার ক্রেডেনশিয়াল কেন স্বাস্থ্য ভবন একেবারে কষ্টি পাথরে যাচাই করে নিল না? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, মেদিনীপুর। একবার ঘুমিয়ে পড়লে কুম্ভকর্ণের ঘুম যেরকম সহজে ভাঙত না, সেরকমই কি এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘুম খুব সহজে ভাঙে না? মেদিনীপুর মেডিকেলে মামুনি মরিয়া প্রমাণ করিলেন যে স্যালাইনে বিষ ছিল। তারপরেও ব্ল্যাকলিস্টেড যে কোম্পানি, সেই কোম্পানির স্যালাইন কিভাবে ছড়িয়ে পড়ছে, সে কারণেই বললাম, শীত ঘুমে কি তাহলে স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি ব্যবস্থা নেই কেন? একটা মৃত্যুতেও শিক্ষা হচ্ছে না। স্বাস্থ্য সচিবের নির্দেশের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে চলছে ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর ভিডিও। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেলেও একই ছবি, নিষেধাজ্ঞাকে থোড়াই কি আর। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। রোগীর পরিজনরা বলছেন হাসপাতালে কি স্যালাইন ব্যবহার হচ্ছে তা তারা জানেনই না। প্রতিটি হাসপাতালে জমে থাকা যে স্যালাইনগুলি রয়েছে ওই নির্দিষ্ট সংস্থার তৈরি করা, সেই স্যালাইন ব্যবহার যেমন একদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনই জমে থাকা স্যালাইন তা দ্রুত ফেরানোর কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেই নির্দিষ্ট সংস্থার তৈরি করা যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং ওয়ার্ডে রোগীদের যে স্যালাইন দেওয়া হচ্ছে, সেই স্যালাইন কিন্তু ওই নির্দিষ্ট সংস্থা। আমাদেরকে তো পেশেন্টের তো ওই স্যালাইনেই দেওয়া হয়েছে, সেটা দেখলাম। তো এরপরে আদার্স অন্য কোনো পেশেন্টকে দিচ্ছে কিনা সেটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। ডক্টর জানা সত্ত্বেও যদি এরকম কাজটা করে, আমরা তো এত ভালো করে জানতে পারবো না। আমাদের পেশেন্টকে যেটা দেওয়া হয়েছে সেটাই আমাদের নেওয়া হয়েছে আর কি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ওই সংস্থা স্যালাইন ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে। এই ঘটনার আমাদের কাছে এসেছে আবার নতুন করে, যখনই নিষেধাজ্ঞার ব্যাপারটা আমাদের কাছে জানানো হয়েছে, তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং ওয়ার্ড থেকে সেই কালকেই আমি ব্যক্তিগতভাবে বটেই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডেই যেন রিঙ্গার ল্যাকটেট ইউজ করা না হয়। নিষেধাজ্ঞার 24 ঘন্টার পরেও নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি নিষেধাজ্ঞার পরেও কার অঙ্গুলি হেলনে চলছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিম্নমানের এই স্যালাইন?
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন বা অন্যান্য ঔষধ আছে সেগুলো কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এই স্যালাইন ব্যবহার করা তো ঠিক না, তাহলে ও স্যালাইন বেআইনি, তো ব্যবহার করাটাই তো বেআইনি। মেডিকেল কলেজ এখানে এই স্যালাইন দেওয়া আছে? হ্যাঁ আছে, স্যালাইন হাসপাতালে দিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেলেও আতঙ্কের ছবি। রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞার পরেও দেওয়া হচ্ছে বিতর্কিত স্যালাইন। আতঙ্কে রোগীর পরিজনরা। স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া নির্দেশের 24 ঘন্টা পরেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে এত রোগীদেরকে এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে, কার নির্দেশে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে? যে আমরা জানি যে এই স্যালাইনটা ভালোর জন্যই দিচ্ছে, কি দিবে না দিবে, এখন যদি ওটাও ওরকমই হয়ে যায় এখানে, সেটা তো আতঙ্ক সবারই থাকবে না। ভালোর জন্যই তো আসলাম, গরিব মানুষ কোথায় যাব, নার্সিংহোমে যাব কি, টাকা পয়সা আছে কি আমাদের কাছে? হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। আপনারাও তো দেখলেন? দেখছি তো, এটা তো ভুল, অন্যায় করছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি সাংসদ। ब्लैक लिस्ट होते हुए भी अगर इस तरह का जो है लापरवाही हुई है तो उस मंत्री को तत्काल बर्खास्त करना चाहिए और ये अपराध नहीं है, ये गुनहगार है और उसको उस मंत्री को तत्काल जो है जेल के अंदर ठूंस देना चाहिए। ब्यूरो रिपोर्ट, TV9 বাংলা। নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেও বিষাক্ত স্যালাইন প্রয়োগের ফলে মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু হয় প্রসূতি মামুনি রুই দাসের। যে ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য তোলপাড় হচ্ছে। আজ স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল সমস্ত কিছু খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছয়। ঠিক তখনই বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএফআই, ডিওয়াইএফআই এবং কংগ্রেসের সমর্থকরা। পুলিশের সঙ্গেও বেঁধে যায় তুমুল ধস্তাধস্তি। নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যু ঘিরে এভাবেই সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ধাক্কাধাক্কির ছবি, পুলিশের সঙ্গে আরো একবার ধাক্কাধাক্কির ছবি। মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন বামের, তাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, রীতিমতো তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে। প্রসূতি মৃত্যুর প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ দেখান এসএফআই, ডিওয়াইএফআই এর সদস্য সমর্থকরা। মেডিকেল সুপারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামে কংগ্রেসও। মেডিকেল কলেজের সুপারকে গ্রেফতার করতে হবে। বাংলার যে হাল, সেখানে দাঁড়িয়ে একজন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি এমন স্বাস্থ্য ব্যবস্থাকে চালাচ্ছেন যেখানে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই জানতে পারলো না তার অপরাধ কি। 5 ডিসেম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনকে বাতিল করে দিয়েছিল। সেই স্যালাইন কেন বাংলার বিভিন্ন হাসপাতালে সেই স্যালাইন কেন সাপ্লাই দেওয়া হয়েছে? মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল পৌঁছতেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। প্রথমে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র যুবরা। সেখানে পুলিশ বাধা দিলে প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। সেখানে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের কথা কাটাকাটি হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ছবি। পুলিশ এই রাজ্যে তৃণমূলের দলদাস গোটা দুর্নীতি চক্রকে রক্ষা করার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। তৃণমূলের দালাল ছিল, দালাল আছে, দালাল থাকবে। যা উর্দি পরে আছে, উর্দির ভেতরে আসলে তৃণমূলের স্যান্ডো গেঞ্জি পরে আছে, এটা প্রতিদিন প্রমাণিত। কিন্তু কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন কিভাবে পৌঁছলো হাসপাতালে? সরকারি পোর্টালে ব্লক থাকা সত্ত্বেও কিভাবে মিলল ছাড়পত্র? সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। মামুনি মারা গেছেন। 4 প্রসূতির মধ্যে 2 জন এখনো ভেন্টিলেশনে, তাদের ডায়ালিসিস চলছে।
TV9 বাংলা লাগাতার সেই খবর দেখিয়ে চলেছে এবং একের পর এক গাফিলতি, একের পর এক দুর্নীতি প্রকাশ্যে চলে আসছে। সমালোচনার ঝড় তুলছে বিরোধীরা। আর স্বাস্থ্য দপ্তর তারা কি করছে? আজ মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছিল স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ এক প্রতিনিধি দল। তারা গিয়ে সেখানকার চিকিৎসক, নার্স, স্টোর কিপার তাদের সঙ্গে কথাও বলেন। প্রসূতি মৃত্যুতে কার গাফিলতি? নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে হাসপাতালে বিতর্কিত সংস্থা স্যালাইন? খোঁজ করতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল। কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্টোর কিপারদের বক্তব্য রেকর্ড করলেন বিশেষজ্ঞরা। শুক্রবার মেদিনীপুর মেডিকেলে নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলে মৃত্যু হয় প্রসূতির, এমনটাই অভিযোগ। এরপর শনিবার সকালে সেখানে পৌঁছে যান স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞরা। প্রথমে প্রশাসনিক ভবনে বৈঠক করেন তারা। এরপর কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্টোর কিপারদের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, তাদের কাছে বিশেষজ্ঞদের দল জানতে চান রোগীদের কে কী অবস্থা দেখেছিলেন, কি কি ওষুধ দেওয়া হয়, কখন রোগীদের শারীরিক অবস্থার অবনতি হয়, কোন স্টেজে হয়, সেই সময় কি চিকিৎসা হচ্ছিল, কি ওষুধ দেওয়া হয়েছিল। স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশনের নমুনাও সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্ত চলছে, দেখা যাক কি বেরোয়। হ্যাঁ, এখন তো বলতে পারবো না, সব ইনভেস্টিগেশন চলছে, সব কিছু জানলাম, মিটিং হলো, নিলাম আমরা। হ্যাঁ, যা কিছু বেরোবে তখন পরে বলা যাবে, এখন কিছু বলতে হবে। এখন এই স্যালাইন ব্যবহার হচ্ছে, আজ আপনারা কি কি করলেন, কালেক্ট করলেন? এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। বয়ান রেকর্ডের পর হাসপাতালে ভর্তি বাকি 4 প্রসূতির শারীরিক অবস্থা খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। রোগীদের মেডিকেল রেকর্ডও খতিয়ে দেখেন তারা। মৃতার সঙ্গে এই যারা চিকিৎসাধীন চলছে তাদের যে কোর্স অফ ট্রিটমেন্ট কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা, এই যতজনের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের কোর্স অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে একই রকম কোনো ইন্ডিকেশনস পাওয়া যাচ্ছে কিনা, সেটা বিশেষজ্ঞ দল সেটা নিশ্চিত হন, খতিয়ে দেখেন। মেদিনীপুর মেডিকেলে ভর্তি 4 জনের মধ্যে 2 প্রসূতিকে রাখা হচ্ছে ভেন্টিলেশনে, চলছে ডায়ালিসিস। কেমন আছে? কেমন এখন অতটা ভালো নাই, মেন হচ্ছে পেচ্ছাপটা হচ্ছে না, তো অনেক ব্লাড গেছে, মানে কন্টিনিউ ব্লাড চলছে। ডায়ালিসিস হচ্ছে, ডায়ালিসিসও চলছে। কালকে দুবার হয়েছে, কাল পরশু দুবার হয়েছে, আজকে একবার হচ্ছে। ভেন্টিলেশন সাপোর্টে কোনো পেশেন্ট রয়েছে কি? সাপোর্ট আছে বা স্টেবল আছে। বাকিদের অবস্থা স্থিতিশীল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কিন্তু জন্মের পরেই যে একরত্তি মা হারিয়েছে, সে দায়কে এড়াতে পারে স্বাস্থ্য দপ্তর? সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সেই কালো তালিকাভুক্ত সংস্থা যাদের স্যালাইন ব্যবহার করে নভেম্বরে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু হয়েছিল। একদম সদ্য মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুই দাস নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে সেই স্যালাইন দেওয়ার ফলেই, জানিয়ে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তোলপাড় হচ্ছে। আজ TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গের চোপড়ায়, যেখানে এই সংস্থার কারখানা রয়েছে। এবার যাবতীয় নজর এখানেই, কারণ এই উত্তর দিনাজপুরের চোপড়াতেই বিতর্কিত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা। সেই কারখানায় পৌঁছে গেল TV9 বাংলা। রাজ্যের সেন্ট্রাল মেডিসিন স্টোরের মাধ্যমে জেলায় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলিতে পৌঁছত এই কোম্পানির তৈরি স্যালাইন। বারবার প্রশ্নের মুখে পড়েছে এই কোম্পানির স্যালাইনের গুণগত মান, যা নিয়ে প্রশ্ন উঠছে কেন তখন টনক নড়েনি। গত বছর কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পরেই উৎপাদনকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করে সে রাজ্যের সরকার। সে সংস্থা বাংলাতেও স্যালাইন সরবরাহ করে। ডিসেম্বরে এ রাজ্যের সরকারও ওই সংস্থাকে স্যালাইনের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তির আকারে তা জানানোও হয়। তারপরেও সেই নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে হাসপাতালগুলিতে, আর তার জেরে মেদিনীপুর মেডিকেলে মৃত্যুও হয়েছে প্রসূতির। এই এলাকায় অভিযান চালানোর পর এই যে সেই নোটিশ লাগানো হয়েছে, যা দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজড ফ্রম 11/12/2014 টিল ফার্দার নোটিস। কারা নোটিশ দিয়েছেন? কর্তৃপক্ষ। কিন্তু এই কোম্পানির এই গেট ভিতর থেকে তালা মারা, ভিতরে প্রচুর কর্মীরা রয়েছেন, তাদের বাইক দেখা যাচ্ছে, সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবং ভিতরে কাজ চলছে বলে কেউ কেউ জানাচ্ছেন। শিলিগুড়িতে সংস্থার মূল অফিসেও পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মালিক,
কৈলাস মৃত্তিকা। এই ভিতরে যারা আছেন তারা অবশ্য বলছেন ঘটনার পর থেকে মালিককে অন্তত তারা দেখেননি। তারা বলছেন এই অফিস থেকে মূলত এই স্যালাইন কোম্পানি যাবতীয় হিসেব নিকেশের কাজ হতো, আর কারখানা উৎপাদন হতো ওই উত্তর দিনাজপুরের চোপড়ায়। আর এই কারখানার সবচেয়ে কাছে থাকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে অবশ্য দাবি, তাদের স্টোরে এই সংস্থার স্যালাইন মজুদ থাকলেও তারা গলদ খুঁজে পেয়ে আগেই তার ব্যবহার বন্ধ রেখেছিল। কয়েক মাস আগে থেকে আমাদের যেটা হচ্ছিল, কিছু কিছু পেশেন্টের, মানে কয়েকজন পেশেন্টের, শুধু একজন দুজনের পেশেন্টের একটু জ্বর মতো আসছিল, একটু মানে টেম্পারেচার হচ্ছিল, এই প্রবলেমগুলো হচ্ছিল আর কি। তো তখন ডাক্তাররাই মনে করে যে তাহলে কি এই স্যালাইনের জন্য বা এটার জন্য কোনো পায়োজেনিক রিয়াকশন হচ্ছে, তখন থেকেই আমরা একটু সতর্ক হয়ে যাই। কার মদতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কারখানার উৎপাদন বন্ধের নোটিশ পড়ার পরও চলছিল উৎপাদন, প্রশাসনের নজর কি আদৌ ছিল, উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়ি সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু। রিপোর্টে বলা হয়েছে শরীরে হিলিয়াম পাওয়া গেছে। আচ্ছা, সংশোধনাগারে হিলিয়াম পৌঁছলো কি করে? সরকারি কৌশলী যুক্তিতে রীতিমতন ক্ষুব্ধ আদালত। একটা জিনিস দেখেছেন, হিলিয়ামে মৃত্যু হচ্ছে জেলবন্দির, স্যালাইনে মৃত্যু হচ্ছে প্রসূতির, আর আরজি করে মৃত্যু হচ্ছে এক চিকিৎসক পড়ুয়ার। সবকটাই হচ্ছে সরকারি জায়গায়, পরপর ঘটনা ঘটছে। দায় টাকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে বলেছেন, ছেলেটা মারা গেছে সরকারি হেফাজতে, এত সহজে ছাড়ব না। আদালত বলছে সহজে ছাড়ব না। কেন কলকাতা হাইকোর্টের এমন মনোভাব? কেন সহজে না ছেড়ে দেওয়ার মতো পর্যবেক্ষণ? পৌঁছতে হবে জলপাইগুড়ি সংশোধনাগারে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির রহস্য মৃত্যু হয়েছে সেখানে। পরিবার বন্দির সঙ্গে দেখা করতে গিয়েছিল সংশোধনাগারে। পরিবারকে বলা হয় বন্দি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে পরিবার জানতে পারে বন্দির মৃত্যু হয়েছে। কেন বন্দি অসুস্থ হওয়ার পরেই পরিবারকে জানানো হয়নি? কেন হাসপাতালে ভর্তির পরেও জানানো হয়নি? কেনই বা হাসপাতালে পৌঁছে মৃত্যুর খবর পেল পরিবার? এই অভিযোগেই প্রশ্ন তুলে আদালতে গিয়েছিল মৃতের পরিবার। আদালতের সওয়াল জবাবে উঠে এসেছে বিস্ফোরক কাণ্ড। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু কিভাবে? হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বলছে শরীরে হিলিয়াম ছিল। সংশোধনাগারে হিলিয়াম কোথা থেকে এলো? সরকারি কৌশলী বলছেন অতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যু হয়েছে। ও যখন জেলে ছিল, লাইফ কনভিক্ট ছিল, যখন কারেকশন যখন ছিল, ওর ডিউটি ছিল হচ্ছে হসপিটাল ওয়ার্ডে। ওখান থেকে কিছু ড্রাগস ও কনজিউম করে, ড্রাগ অ্যাবিউজের জন্য অসুস্থ হয়ে যাওয়ার পর ও 14 তারিখ ভর্তি হয় আমাদের জলপাইগুড়ি হাসপাতালে। সেখানে মারা যায় সাবসিডেন্ট 16 তারিখ। ওষুধ থেকে কি হিলিয়াম শরীরে ঢুকেছিল? প্রশ্নের জবাব চেয়েছে আদালত। সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামি হাসপাতাল বিভাগে সাজা কাটছিলেন, সেখানে কি হিলিয়াম পড়ে থাকে যা কিনা চেকেও ঠক করে গিলে ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন হিলিয়াম তো এইভাবে ব্যবহার কিভাবে হবে? হিলিয়াম তো এটা তো একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, এটা কোনো ওষুধে কেন ব্যবহার হবে? এটা তো আমার জানা নেই এরকম অদ্ভুত ব্যাপার, এটা তো হওয়ার কথা নয়। আর হিলিয়াম মাত্রাতেই একটু ওষুধের সঙ্গে হিলিয়ামের কি সম্পর্ক আছে সেটা তো আমার মাথায় আসছে না। দুটো মিলছে না, দুটো কিছুতেই মেলানো যাচ্ছে না। মেডিসিনে তো হিলিয়াম গ্যাসের কোনো রোল আমার জানা নেই। ওষুধে হিলিয়াম নেই, অথচ মৃতের শরীরে মিলেছে। বাতাসের চেয়ে হালকা এবং অদাহ্য, তাই হাইড্রোজেনের বদলে বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয়। তরতর করে বেলুন উড়ে যায় আকাশে। আপাতত জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনায় সরকারি যুক্তিকে গ্যাস বেলুনই ভাবছে কলকাতা হাইকোর্ট। তরতর করে উড়িয়ে দেওয়া হচ্ছিল সেই যুক্তির ফানুস। আদালত খপ করে সুতোটা ধরে ফেলেছে। হিলিয়াম রহস্যে শোরগোল পড়েছে চারদিকে। হিলিয়ামের মতো একটা মৌল কতটা পরিমাণ ও কিভাবে শরীরে ঢুকলে মৃত্যু হয়? আপাতত ফেলুদা বা ব্যোমকেশ নয়, হিলিয়াম রহস্য উদ্ঘাটনের প্রয়োজন বোধ হয় ফরাসি বিজ্ঞানী পিয়ের জনসনের। পিয়ের জনসন হিলিয়াম আবিষ্কার করেছিলেন। সূর্যের জ্যোতির্বলয় থেকে হিলিয়াম খুঁজে পান তিনি। হিলিয়ামের আবিষ্কারটা হয়েছিল এই ভারত থেকেই। 1868 সালে ভারতের গুন্টুরে বসে সূর্যগ্রহণ দেখছিলেন পিয়ের জনসন। তারপরেই হিলিয়ামের অস্তিত্বের কথা জানতে পারে দুনিয়া। পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গেছে যে পয়জনিং হয়েছে, পয়জন সাবস্ট্যান্স তার দেহতে পাওয়া গেছে। আপাতত জলপাইগুড়ি সংশোধনাগারে হিলিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার পালা। আবিষ্কর্তা পিয়ের আজ বেঁচে নেই, থাকলে হয়তো তাকেই ডাকা হতো। কিন্তু এত কিছুর পর আদালতের পর্যবেক্ষণে আরেকটা কথাও উঠে এলো। সরকারি হাসপাতাল হোক বা সরকারি সংশোধনাগার, সরকারি হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর দায়টা কার? সেটা কি সরকার অস্বীকার করতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা জানি জঙ্গলে একই এলাকায় বাঘ আর সিংহ একসঙ্গে থাকতে পারে না।
আচ্ছা, সেই কারণেই কি আরাবুল সাসপেন্ড? মানে আরাবুল শওকত একসঙ্গে রাখা যাবে না। বিধানসভায় তৃণমূলের এই ভাঙড় হাতছাড়া হয়েছিল আপনারা জানেন, তারপর শওকতে ভরসা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর তোড়জোড় চলছে, কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বলেও দল মনে করে। সেই কারণেই কি সাসপেন্ড হওয়ার পরপরই খুনের মামলা, সেই অভিযোগ? তাহলে কি সাসপেন্ড হওয়ার পর মানে এরপর কি তাহলে সেই শ্রীগহরে প্রশ্ন উঠছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। পরিকল্পিত ঘটনা বলে মনে করি, এটা একটা ড্রামা। যাত্রাপালাও বলতে পারেন, নামটা হতে পারে ভাঙড়ের যাত্রাপালা। যাত্রাপালায় পালা বদল। একসময় আরাবুল ছিলেন, এখন শওকত। আরাবুল জেল থেকে ফিরেছিলেন, কিন্তু জঙ্গলের এক এলাকায় বাঘ আর সিংহ একসঙ্গে তো থাকে না, থাকা গেলও না। আপাতত আরাবুল ফের একবার আউট, থেকে গেলেন শওকত। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সাসপেন্ড করেছে আরাবুলকে। আরাবুলকে সাসপেন্ড করতেই ভাঙড়ে মিষ্টি বিলি শওকত অনুগামীদের। কিন্তু শুধু মিষ্টিতে কি আর মন ভরে, তাই টক আর ঝালটাও দরকার। সাসপেন্ড হতেই তৃণমূল নেতা খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে আরাবুল আর তার ছেলের বিরুদ্ধে। যেহেতু আরাবুল অনেকবারই চেষ্টা করেছে আমাকে মারার, সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানে মনে করে আমি কমপ্লেন করেছি। সাসপেন্ড হওয়ার পরেই খুনের চেষ্টার অভিযোগ, সাসপেন্ড হওয়ার আগে অভিযোগ নয় কেন, প্রশ্ন করছেন বিরোধীরা। বললো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি, তার ইতিহাস ভূগোল সবাই জানেন। জেল মুক্তির পর থেকেই আরাবুল মরিয়া ছিলেন পুরনো গড় ফিরে পেতে। পাল্টা শওকত 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিলেন। জেল মুক্তির পর ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে পৌঁছন আরাবুল। টানা 12 বছর যে ঘরটা তার ছিল সেটাই দখলের অভিযোগ করেন। এমনকি চেয়ার টেবিল পেতে গাছতলাতেও বসে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এগুলো ছিল প্রশাসনিক জমি দখলের লড়াই। রাজনৈতিক জমি দখলের লড়াইও টানা চলছিল ভাঙড়ে। আরাবুল বনাম শওকত অনুগামীদের সংঘর্ষ বাড়ছিল ক্রমশ। একই সঙ্গে দুই পক্ষ থেকেই ধেয়ে আসছিল শেষ দেখার হুঁশিয়ারি। বিভিন্ন জায়গায় দুই পক্ষের অনুগামীদের অশান্তি চলছিল গুলি বোমার লড়াইয়ের অভিযোগও। শেষ অশান্তি হয়েছিল বৃহস্পতিবার বিডিও অফিসে। আরাবুল ও শওকতের মধ্যে একে অপরকে হুঁশিয়ারি দেওয়াও সমানে চলছিল। এমনকি আদালতে যাওয়ার কথা বলেছিলেন দুই বিবাদমান নেতা। অবশেষে আরাবুলকেই সাসপেন্ড করল তৃণমূল। ইঙ্গিত মিলেছিল অবশ্য ডিসেম্বরেই। ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী সেদিন শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। শওকতকে বলেছিলেন ইনফোসিসকে যেন কেউ বিরক্ত না করে। I have with me Mr. Shaukat Mullah also. I have a request. Please see that we should help. We should cooperate them in all ways, at all levels. সেদিনের সেই হুঁশিয়ারিকে আদতে অনেকেই পাশে থাকার বার্তা ভেবেছিলেন। আরাবুল সাসপেন্ড হতেই বোঝা যাচ্ছে সেদিনের হুঁশিয়ারির সঙ্গে মিশেছিল আস্থাও। সেই আস্থাতেই ফের একবার পাসমার শওকতের। 2024 সালে 87,000 ভোটে লিড হয়েছে। কে কোথায় ছিল? এই যারাই দাঁড়িয়ে আছে এখানে তারাই কিন্তু পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসের লড়াই করেছে। রেজাল্ট কথা বলে। 24 লোকসভা ভোটে আরাবুলহীন পরিস্থিতিতে তৃণমূলের লিড হয়েছে। কৃতিত্ব শওকতের। 21 বিধানসভায় ভাঙড় বিধানসভা ছিনিয়ে নিয়েছে নওশাদ সিদ্দিকী। 26 ফের ভোট। এখন থেকেই শওকতের ওপরই বাজি রাখছে তৃণমূল কংগ্রেস। পার্টি বড় হচ্ছে এবং আগামী বছরে পার্টি নির্বাচন আসছে। শৃঙ্খলা দরকার, প্রশাসনিক কাজ বহু বেড়েছে। শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণভাবে হবে। সংগঠনের অঙ্কেই কি ছেটে ফেলা হলো এক সময় তাজা নেতা আরাবুলকে? বিরোধীরা অবশ্য একে দলের খেয়েই বলে নিশানা করছেন। 13 বছরে অন্তত 4-4বার সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, আর ওর দ্বিবার্ষিক একটা করে জেল যাত্রা হয় এই দলে থেকেই। কিন্তু এত মাল তুলেছে, এত দুর্নীতি করেছে, এত অপরাধ করেছে যে ও জানে যে বেঁচে থাকতে গেলে মমতা মাইকি জয় করে যেতে হবে। ওর মোটেই 6 বছরগুলোকে একসঙ্গে যোগ করলে যা দাঁড়াচ্ছে, আরাবুলের বাবার বয়সের থেকে বেশি হয়ে যাচ্ছে ওর সাসপেনশনের পিরিয়ড। সুতরাং আরাবুলের যে আগের সাসপেনশন কবে উঠেছিল তাও কেউ জানি না। এইবার আবার নতুন করে সাসপেন্ডেড হলো কেন, কি কারণ তাও জানি না। শওকত মোল্লা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক। তাই কি বছর 3 আগে থেকেই ভাঙড়ে ঘর পরিষ্কার করছে তৃণমূল? সাসপেন্ড করলেও আরাবুল ভাঙড়েই থাকবেন তো তার অনুগামীরাও। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থেই কি তাই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ? এই প্রশ্নটাও তো উঠছে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহার থেকে গঙ্গাসাগর পর্যন্ত এমন 200টা জায়গা আছে যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে এখনও কোনো কাঁটাতার নেই।
ফলে সেই সমস্ত জায়গা দিয়ে অনুপ্রবেশ সহজতর হতে পারে। এই আশঙ্কা থেকে বিশেষ করে যখন বাংলাদেশ এতটা অশান্ত, বিএসএফ উঠে পড়ে লেগেছে সমস্ত জায়গায় কাঁটাতার দেওয়া হবে। এমন একটা সময় বাংলাদেশ বাড়াবাড়ি করছে, বিজিবি বাড়াবাড়ি করছে, বর্ডার গার্ড বাংলাদেশ পায়ে পা দিয়ে তারা ঝগড়া করছে। ভারত কিন্তু নিজের এই লক্ষ্যে অনড় যে কাঁটাতার দেবেই, কিন্তু ভারত এখনও সংযম দেখাচ্ছে এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ভারতের এই ভদ্রতাকে ইউনূসের সরকার কি দুর্বলতা ভাবছে? এই সরকার 5 মাস অতিবাহিত হতে না হতেই মানুষের না বিশ্বাস তুলে ফেলেছে। দ্রব্যমূল্যর অনিয়ন্ত্রণ, বিভিন্ন জায়গায় কর আরোপ, বিভিন্ন বিশৃঙ্খলা সহ বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছে। টুপি পরাচ্ছেন ইউনূস, ধরে ফেলেছে বাংলাদেশের জনতা। মসনদে বসে শুধুই দিনবদলের গাল ভরা গল্প শোনাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী। বাস্তবে বাংলাদেশের মানুষের শান্তি নেই। বাজারে জিনিসপত্রের যা দাম তাতে আতপেটা খেতে হচ্ছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে শাপান্ত করছে জনতা। খেতে দিতে না পারলে মানুষ ক্ষমতায় থাকতে দেবে না, এই সার সত্যটা মনে হচ্ছে বুঝে গেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। তাই ভারত বিরোধিতার জিগির গেলাচ্ছে ইউনূস অ্যান্ড কোম্পানি। ফল সীমান্তে ধারাবাহিক বিশৃঙ্খলা। এটা মালদার সুখদেবপুর, ভারত বাংলাদেশের খোলা সীমান্ত। এই সীমান্তে কাঁটাতার বসাতে চায় বিএসএফ, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তাতে ঘুম উড়েছে। কিছুতেই সীমান্তে কাঁটাতার বসাতে দিতে চাইছে না বিজিবি। কেন এত কান্নাকাটি করছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা? সুখদেবপুর সীমান্ত ঘেঁষা গ্রামের ভারতীয়রা বলছেন চোরের মায়ের বড় গলা। তাদের চাষের জমি জায়গা দখল করতে নাকি রোহিঙ্গা দুষ্কৃতীদের ঢোকাচ্ছে বিজিবি। আর মাটি তো করবো, আমরা করব, তাতে ওদের তাতে কি? রোহিঙ্গারা এই আটকাবের জন্য ওখানে দাঁড়িয়ে গেল, ওরা কিন্তু কিছু করতে পারেনি। ওরা তেরে তাও দিয়েছে হাঁপাহাঁপি। ওরা বলছে না এখানে করা যাবে না। বিএসএফ তখন বলছে তোর আসবি তো আটকা। দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর আর দাউদপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানেও কাঁটাতার বসাতে গেলে বিজিবি উস্কানি দিচ্ছে। সীমান্ত এলাকার মানুষ রাত জাগছেন। বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী আর বিজিবিকে এক ছটাক জমিও ছাড়ছেন না সাধারণ ভারতীয়রা। ভারতবাসী চাইলে সব কিছু করতে পারে, বাংলাদেশেরও বোঝা উচিত তাদের ক্ষমতা কতদূর। একটা সমস্যা ক্রিয়েট করে একটা যুদ্ধ খেলার একটা প্ল্যান চলছে। সীমান্ত এবং কাঁটাতার এই গোটাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, টোটাল ফেলিওর অফ সেন্ট্রাল হোম মিনিস্টার। কেন ফেন্সিং কমপ্লিট না করে সীমান্ত থেকে 15 কিলোমিটার অবধি যে বিএসএফের গতিবিধি ছিল সেটাকে আইন সংশোধন করে 50 কিলোমিটার অবধি নিয়ে গেল, অথচ আসল লাইনটাকেই এরা প্রোটেক্ট করতে পারে না। এত সাহস আসছে করতে গিয়ে এর জবাব মোদিকে দিতে হবে। উনি নাকি বিশ্বগুরু, ওনার একটা ফোনে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যায়। এদিকে বাংলাদেশের মিলিটারি ওনার দেশের মিলিটারিকে চোখ রাঙিয়ে, কি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স ওনার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে চোখ রাঙিয়ে চলে যায়। তাহলে উনি আর কি বিশ্বগুরু হলেন? আর কি উনি নাকি ট্রাম্পের বন্ধু? ভারত জানে ভারতের কখন কি করার। আপনারা অপেক্ষা করুন, যথাসময়ে যথা স্টেপ আপনারা দেখতে পাবেন। কেন বিজিবির ঘুম উড়েছে? বিএসএফ করা হতেই কেন বাংলাদেশের সীমান্ত রক্ষীরা প্রমাদ গুনছে? সীমান্ত পার করে দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা চলছে। শুক্রবার গভীর রাতে মালদার নওদায় অনুপ্রবেশের চেষ্টা হয়। টহল দেওয়ার সময় তা খেয়াল করেন 2 জন বিএসএফ জওয়ান। 10-11 জন বাংলাদেশির একটা দলকে তারা চিহ্নিত করেন। ওই 2 জওয়ান বাধা দিতে গেলে হামলার চেষ্টা করে বাংলাদেশের দুষ্কৃতীরা। এরপর বিএসএফ শূন্যে গুলি চালাতেই পড়ি কি মরি দৌড়, পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা। মালদা নওদায় অনুপ্রবেশ ঠেকানো গেছে। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে একটি পরিবারকে আটক করেছে পুলিশ। ওই বাংলাদেশি পরিবার অনুপ্রবেশকারী বলে অভিযোগ, যদিও পরিবারের 5 সদস্যের মধ্যে 4 জনের কাছে ভারতীয় পরিচয়পত্র ছিল। মুর্শিদাবাদের রানীনগর থেকেও গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি। ধৃত বাংলাদেশির কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আদালত ধৃত বাংলাদেশিকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। কোথাও অনুপ্রবেশের আগেই ধরা পড়েছে বাংলাদেশিরা, কোথাও সীমান্ত পার করে দেশে ঢোকার পর ধরা পড়েছে। বিজেপি কি এই অনুপ্রবেশকারী আর জঙ্গিদের সীমান্ত পার করাতে চায় বলেই সীমান্তে কাঁটাতার দিতে দিচ্ছে না? দুর্জনের তো ছলের অভাব হয় না, আর ইউনূসের বাংলাদেশে দুর্জনের অভাব আছে নাকি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আলিবাবাও 40 চোরের গল্প শুনেছেন, কিন্তু এখন এরকম 40 জন জোচ্চুরি করে কিভাবে বিদেশের দরজা চিচিং ফাঁক করে দিয়েছে তাদের কথা বলবো। কারা করলেন বিদেশের দরজা চিচিং ফাঁক? অনুপ্রবেশকারী। জাল নথি, ব্যাংকের অ্যাকাউন্ট ভাড়া করে তারা নানা বিমানবন্দরের মাধ্যমে এদিক ওদিক ছড়িয়ে পড়লেন।
শুধু তাই নয়, তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গিয়েছে। ফলে এই 40 জন নাকি সংখ্যাটা আরও বেশি, সেটাই এখন দেখছেন তদন্তকারীরা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেন একটা আস্ত মহাভারত। প্রতিদিনই খুলছে নতুন নতুন অধ্যায়, আর তার পরতে পরতে চমক। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে অনেক ক্ষেত্রেই নাকি ব্যবহার করা হয়েছে ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে এমনটাই খবর। পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি হিসাবে অনলাইনে পেমেন্ট করতে হয়, সেই টাকা জমা করার জন্যে মনোজ গুপ্তা বা সমরেশের যে সমস্ত সীমান্ত এলাকার এজেন্ট বা সাব এজেন্টরা রয়েছে, কখনো কখনো ব্যবহার হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কখনো বা আবার তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন পেমেন্ট করা হয়েছে। আবার কখনো ভুয়ো নথি দিয়ে তৈরি ব্যাংক অ্যাকাউন্টও কাজে লাগানো হয়েছে। সূত্রের খবর, এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত 10টির বেশি পাসপোর্টের আবেদন করা হয়েছে। দাবি তদন্তকারীদের, যারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিতেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন পেতেন। সূত্রের খবর, টাকার বিনিময়ে ভুয়ো নথি ব্যবহারে তৈরি পাসপোর্ট নিয়ে এখনো পর্যন্ত 40 জনের বিদেশ যাত্রার তথ্য হাতে পেয়েছে লালবাজার। দমদম, দিল্লি ও মুম্বাই, মূলত এই 3টি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি দিয়েছে ওই অনুপ্রবেশকারীরা। বিদেশে পাঠানোর ক্ষেত্রে মনোজ গুপ্তা সংস্থার মাধ্যমে টিকিট, ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর বাইরে আর কেউ বিদেশে পাড়ি দিয়েছে কিনা এই চক্রের হাত থেকে পাসপোর্ট পাওয়ার পর, বা তারা যদি বিদেশে পাড়ি দিয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন বিমানবন্দর ব্যবহার করেছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা। আর এই সমস্ত ভিসা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তদন্তকারীদের তরফ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র মারফত খবর। আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিয়েছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত যুবক 3 বছর আগে বিনা পাসপোর্টে ভারতে এসে কালনায় বাস করছিল। ফের বাংলাদেশে যাবার জন্য সম্প্রতি পাসপোর্টের আবেদন করে। নথি যাচাইয়ের জন্য থানায় পৌঁছলে সন্দেহ হয় পুলিশের। যুবককে জিজ্ঞাসাবাদ করে এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে। কত গভীরে এই দুর্নীতির শিকড় তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। জমি পাওয়ার কথা ছিল না, জমি পাননি। জমি পাননি তার কারণ সরকার এখনো জমি দেওয়ার জন্য সেই জমি চিহ্নিতই নাকি করতে পারেনি। 10 বছর দিচ্ছি দেব করেই নাকি সরকার কাটিয়ে দিয়েছে, আর তারপর এই যুক্তি দিচ্ছে। আজকের দিনেও সরকারের ব্যাংক থেকে এক টুকরো জমি পাননি তারা। আতান্তরে পড়েছেন পুরুলিয়ার 32টি পরিবার। তাই বাধ্য হয়ে তারা গ্রাম ছেড়ে ফিরে যাচ্ছেন পাহাড়ে, যে পাহাড় ছিল তাদের আদি ভূমি। কিন্তু 10টা বছর কেটে গেছে। এই 10 বছরে কেউ কথা রাখেনি সরকার। ওই দরজায় তালা লাগাচ্ছেন যে মানুষটা, বা ওই যে ওইখানে লাঠি হাতে হেঁটে আসছেন যে মানুষটা, এরা সবাই বছর 10 আগে থাকতেন পাহাড়ে। এই পাহাড় যেখানে দিনে পুলিশ আর রাতে মাওবাদীর ভয় ছিল। পুরুলিয়া সহ জঙ্গলমহল তখনও হাসতে শেখেনি। সেই সময় পাহাড় থেকে এই মানুষগুলোকে সমতলে নামিয়ে এনেছিল প্রশাসন। পুরুলিয়ার বলরামপুর ব্লকের এই কলাবেড়া গ্রামে দুরু দুরু বুকে কিছুটা ভয় আর অনেকটা আশা নিয়ে নতুন জায়গায় এসেছিল 32টা পরিবার। কলাবেড়ার 32টি পাহাড়িয়া পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। 2014-15 সালে 10 ফুট বাই 10 ফুটের ঘর দেওয়া হয়। 10 ডেসিমেল জমি দেওয়ার কথা দেয় রাজ্য। একটা ছোট্ট বাড়ি আর সামান্য জমির আশা ছিল। প্রতিশ্রুতি মতো কাগজপত্রও দেয় রাজ্য সরকার। এটা 2025-এর জানুয়ারি। জমি পেয়েছেন না, কিন্তু আমাদের জায়গা না, জমি একটা ঝিঙ্গা কাল্লা লাগাবার কোনো আমাদের একটা যে বীজ লাগাবো তাতে আমাদের জায়গা নাই। 10 বাই 10 ঘরের মধ্যে তো এখন আমাদের 12 জন আছে। 12 জন আমি এই 10 বাই 10 ঘরে কেমন থাকতে পারবো? দিচ্ছি দেব অনেক শুনেছেন, কবে দেবেন কথা মতো জমি? সরকার বাহাদুরের কাছে এই আর্জি জানিয়ে ক্লান্ত পাহাড়িয়া মানুষগুলো।
এখন ভাবছেন ফের ফিরে যাবেন পুরনো জায়গায়, কলাবেড়ার পাহাড়ের কোলে, যেমন ছিলেন বছর 10 আগে, যখন পুলিশ বলতো পাহাড়িয়ারা মাওবাদীদের চর, আর মাওবাদীরা সন্দেহ করত পাহাড়িয়া মানুষগুলো বুঝি পুলিশের খোঁচর। দিন কাটত জঙ্গলের কাঠ আর শুকনো পাতা কুড়িয়ে, এখনও তাই কাটে। গ্রাম থেকে পাহাড়ে জঙ্গলে চলে যেতে হয় সকাল হলেই। তবুও দিনের শেষে একটা ছোট্ট ঘর হয়েছে। একটা জমি হওয়ার কথা ছিল, সেই জমিটা কোথায় গেল? কিছু দেয়নি। কতটা জমি আপনার সেটা আপনি জানেন? 10 লক্ষ টাকা দিয়েছেন। সেটা কতটা সেটা মাপ করেছে না? তবে খাবার কষ্ট, কাঠ বিকে আনবে, পাট বিকে আনবে, রাটন বিকে আনবে। জমি দেবে বলেছিল? জমি দিব বলে কই দে, জমি নেই, জায়গা নাই, কত রকম ছলনা করে আমরা বহুত রকম ছলনা করে না ভাঙকে এই নিচ। কোনো চাহার দরকার আমার যেটা উপরে ছিল সেই উপরে আমাদের সুখ যেটা আছে সুখে আমাকে ঘর বাড়ি বনা দিতে হবে, কিন্তু ঘর বাড়ি বললেও আর কইলেও ওটি বনা দিলে আমাদের কোনো সুখ শান্তি হবে না। বিশ্বাসে মিলায় বস্তু। সরকারকে বিশ্বাস করা মানুষগুলো ফের পাহাড়ে ফিরতে চাইছেন। এগিয়ে বাংলায় কিছু মানুষ যদি পিছিয়ে যান, ভালো লাগবে। পাহাড়, জঙ্গল, জমি বন দপ্তরের হাতে। এখনো কেন কোন জমিটা ওই মানুষগুলোর তা চিহ্নিত করা গেল না? তাদের দেখানো গেল না এই জমিটা আপনার? পুরুলিয়া ডিএফও বলছেন বিষয়টা খোঁজ নিয়ে জানবেন। বিরোধীরা রাজনীতির সুযোগ পেয়েছেন, সুযোগ নিচ্ছেন। জেলাবাসী যে আছে শুধুমাত্র ভোটা পেয়েছে, প্রতিশ্রুতি পেয়েছে, আজ কিছু পেয়নি। এই সরকার কিছু করবে না, মানুষ আশা ছেড়ে দিয়েছে। 14-15 সাল মানে আজ থেকে তো প্রায় 9-10 বছর আগের ব্যাপার। আমার ইস্যুটা জানাও ছিল না। যখন ওনারা বলেছেন আমরা নিশ্চয়ই ব্যাপারটা দেখব। প্রান্তিক জেলার প্রান্তিক এলাকার মানুষ 2026-এর ভোটে এদের কানাকড়ি হলেও মূল্য তো আছে। সেই মূল্যের হিসেব নিচ্ছে রাজনীতি। প্রশাসন বলছে খোঁজ খবর করার কথা। দূর পাহাড়ের দিকে তাকিয়ে বাংলার কিছু মানুষ ভাবছেন আবার ফিরে যাওয়াই ভালো। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, ব্যাংকে কি আপনার লকার রয়েছে? যদি থাকে তাহলে ভুলেও কখনো সেই লকারের চাবি অন্য কারো হাতে দেবেন না। এমনকি কোনো ব্যাংক কর্মীর হাতেও আপনি আপনার লকারের চাবি দেবেন না। কারণ বালিগঞ্জে একটি ঘটনায় তদন্তকারীদের চোখ কপালে উঠেছে। সেখানে এক ব্যবসায়ী তার চাবি, লকারের চাবি নকল করে কোটি টাকার হিরে এবং গয়না লোপাট করা হয়েছে। বহুমূল্যবান সোনা দানা গয়নাগাটে সুরক্ষিত রাখতে ব্যাংকের লকারই ভরসা, অথচ সেই লকার থেকেও সোনা চুরি। পার্ক স্ট্রিটের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে গয়না চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকের লকার ইনচার্জ। পার্ক স্ট্রিটের এই ব্যাংকে লকার রয়েছে বালিগঞ্জের এক ব্যবসায়ী। গত বছর ব্যাংকের লকার থেকে হিরে ও সোনার গয়না চুরির অভিযোগ ওঠে। কোটি টাকার গয়না চুরির অভিযোগ করেন ওই ব্যবসায়ী। 1,25 লক্ষ টাকার হিরে আর সোনা চুরির অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে কলকাতা পুলিশের ব্যাংক ফ্রড বিভাগ। ব্যাংকের লকার থেকে গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ব্যাংকের লকার ইনচার্জ মৌমিতা শি এবং মৌমিতার দাদা মিথুন শিকে। প্রশ্ন হলো, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে ব্যাংকের লকার থেকে হিরে সোনা চুরি হয়ে গেল? কোথা থেকে গ্রাহকের লকারের চাবি হাতালেন ব্যাংক কর্মী? পুলিশ সূত্রে খবর, লকারের চাবিতে গন্ডগোল রয়েছে। এই অজুহাতে ব্যবসায়ীকে লকার বদল করান ইনচার্জ। কয়েকদিন অন্য লকারে হিরে ও সোনা রাখেন ব্যবসায়ী। সেই সুযোগে ব্যবসায়ীর পুরনো লকারের চাবি নকল করেন মৌমিতা। পরে লকারের চাবি ঠিক হয়ে গেছে বলে জানান ইনচার্জ। ফের পুরনো লকারের সামগ্রী রেখে দেন ব্যবসায়ী। এরপরই নকল চাবি দিয়ে ব্যবসায়ীর লকার খুলে হিরে ও গয়না চুরির অভিযোগ মৌমিতা শির বিরুদ্ধে। লকার থেকে সোনা চুরি করে দাদার হাতে দিতেন মৌমিতা। সেই সোনা খোলা বাজারে বিক্রির অভিযোগ মিথুন শির বিরুদ্ধে। চুরি করা গিনি থেকে তৈরি হয়েছিল সীতাহার, সেখানেও শেষ রক্ষা হলো না। তদন্তকারী অফিসার সেই দোকানের সন্ধান পান। সেই দোকানদারকে জিজ্ঞাসা করা মাত্রই তিনি বলেন এই গিনি এখানকার নয়, তবে গিনি থেকে তৈরি হয়ে গেছে সীতাহার। তদন্তকারী অফিসার সেই গিনির সন্ধান করতে গিয়ে সন্ধান পান সেই ব্যাংকের, আর সেখানেই পাওয়া যায় শস্যের মধ্যে ভূত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মৌমিতা শির বাড়ি থেকে 30 লক্ষ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। লেকটাউনে তার এক পরিচিতের বাড়ি থেকেও গয়না উদ্ধার হয়েছে। সব মিলিয়ে কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওয়ান অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার কি অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকের লকার থেকে 1.25 CR এর গয়না মিসিং। দিস ইজ অ্যালিগেশন ইন দ্য এফআইআর অফ পার্ক স্ট্রিট পিএস। এখানে এসে ওনার ভাইকে তুলে নিল, ওনার বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে নিল, বলছে এটা নাকি ওরই লকারে। পুলিশ সাবস্টেন্সের মানে বের করলো কোথা থেকে যেটা ওই টাকা আর ওই লকার।
থেকে ওই গয়নাই। ব্যাংকের লকার থেকে চুরির ঘটনা সামনে আসতেই অনেকে বলছেন এ তো সর্ষের মধ্যেই ভূত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে আর কোনো লকার থেকে জিনিস চুরির অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুটি গাড়ির মধ্যে উদ্ধার হয়েছে একটি গাড়ি। বিলাসবহুল সেই গাড়ির বাজার মূল্য 30 লক্ষ টাকা। আর মিঠুন সিংয়ের কোম্পানিতে নগদ 3 মাসে 50 লক্ষ টাকা ডিপোজিট করা হয়েছিল। সেই জায়গা থেকে তদন্তকারীদের অনুমান যে আরও টাকা উঠে আসতে পারে এই তদন্তে। কোথায় কত টাকা গেছে তা জানতে মরিয়া তদন্তকারী অফিসার। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুমন ভট্টাচার্য, TV9 বাংলা। মাত্র 9 টাকায় পেট পুরে দুপুরের খাবার, ভাত, রুটি, ডাল, সবজি, মিষ্টি, স্যালাড মাত্র 9 টাকায়। না, বাংলার মা ক্যান্টিন নয়। এই প্রকল্প সূচনা হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কুম্ভ মেলার আগে একেবারে পেট পুরে যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য শুরু হলো এই মা কি রসোই। মহাকুম্ভের জন্য সেজে উঠেছে প্রয়াগরাজ। এবার সেই মহাকুম্ভের উত্তরপ্রদেশেও লাগলো বাংলার ছোঁয়া। প্রয়াগরাজে বাংলার মা ক্যান্টিনের ধাঁচেই পাকাপাকি সরকারি প্রকল্প মা কি রসোইয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই হেসেলে ভরপেট খাবার পাবেন আর্থিকভাবে দুর্বল মানুষ। মাত্র 9 টাকায় মিলবে পেট ভরা দুপুরের খাবার। নাম মা কি রসোই। এক্স স্যান্ডেলে সপরিষদ ক্যান্টিন উদ্বোধনের ছবিও প্রকাশ করেন যোগী আদিত্যনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথের সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের একাধিক মন্ত্রী ও সরকারি কর্তা। আর্থিকভাবে দুর্বল মানুষের জন্যই সরকারি উদ্যোগ মা কি রসোই, যা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নন্দী সেবা সংস্থানকে। কি মিলবে কুম্ভ মেলার মা কি রসোইয়ে? মাত্র 9 টাকায় পাওয়া যাবে ভাত, ডাল, 4টি রুটি, সবজি, স্যালাড আর মিষ্টি। প্রয়াগরাজের স্বরূপরানী নেহরু হাসপাতালের ক্যাম্পাসে প্রায় 2000 বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে সম্পূর্ণ এসি ক্যান্টিন মা কি রসোই। এখানে একসঙ্গে প্রায় 150 জন বসে খেতে পারবেন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে গরিব মানুষের জন্য মা ক্যান্টিন চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সরকারি উদ্যোগে দুপুরে মাত্র 5 টাকায় দেওয়া হয় ভাত, ডাল ও ডিমের তরকারি। বর্তমানে পশ্চিমবঙ্গে মা ক্যান্টিনের সংখ্যা 330টি। এবার তেমনই ক্যান্টিনের সূচনা হলো উত্তরপ্রদেশেও। পশ্চিমবঙ্গে মা ক্যান্টিন উঠে গেছে, কিন্তু উত্তরপ্রদেশে যোগীজির তৈরি করা এই মা কি রসোই দেখবেন চলতেই থাকবে। মা ক্যান্টিনকে অনুকরণ, কপিক্যাট কপিক্যাট কপিক্যাট। রিপোর্ট, TV9 বাংলা।